আমার ঠিক মনে পড়ে, মায়েরা একটু 1-2 মিনিট একটু সময় দেন। আমি এই কয়েকদিন বা কয়েক মাস হবে আর কি, আমাদের মন্ত্রী সাহেবের একটা আমি কথা বলছিলাম, রঘুনাথগঞ্জ বিধানসভায় 2019 সালে আমি নির্বাচনী প্রচারে আমার সঙ্গে আমাদের মন্ত্রী সাহেব ছিলেন। তো সেকেন্ডার মানুষ কে আজও আমার মনে আছে সেই সন্ধ্যা রাত্রির কথা, যেভাবে আমাকে অভিবাদন জানিয়েছিলেন, যেভাবে মা বোনেরা, বৃদ্ধ মহিলা পুরুষ সকলে রাস্তায় নেমে যেভাবে তিনারা আমাকে অভিবাদন করেছিলেন, শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন, আজও আমার সেই স্মৃতিতে রয়েছে। আজও আমি এই কথাটা বলতে পারি না। আমি মন্ত্রী সাহেবকে একদিন বলেছিলাম যে সেই স্মৃতি আজও আমার মনের মধ্যে রয়েছে আর কি। সেকেন্ড রাতে যেভাবে মানুষ আমাকে অভিনন্দন জানিয়েছে, আমি আপ্লুত। ঠিক 2024-এও আপনারা যেভাবে আমাকে সেকেন্ডার থেকে যে লিড দিয়েছিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমিও আপনাদের কাছে ঋণী। তো কাজেই সেকেন্ডার মানুষ সদা সর্বদা যেভাবে তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে এসেছে, আগামীতেও ভালোবাসবে, আমি এই আশা রাখি। যাই হোক, বক্তব্যের মধ্যে হচ্ছে যে আগামী 21শে জুলাই যে প্রস্তুতি সভা, মমতা ব্যানার্জি 93 সালে যে আন্দোলনের ডাকে রাইটার্স বিল্ডিং অভিযান দিয়েছিলেন, সেটা মমতা ব্যানার্জি তিনার নিজের জন্য নয় বা তিনার পরিবারের জন্য নয়, তিনি করেছিলেন বাংলার মানুষের জন্য, আপনার আমার জন্য, আমি যেন আমার অধিকারকে সুনিশ্চিত রাখতে পারি, তার দাবিতে গিয়েছিলেন। ফল কি পেয়েছিলাম? ফল পেলাম, আমাদের দলের 13 জন সেই সময় প্রাণ দিলেন। ফল আরেকটা পেলাম কি, বাংলার মানুষের জন্য যে সচিত্র ভোটার আইডি কার্ড দাবি রেখেছিলেন, পেল সারা ভারতবর্ষের লোক। এই হচ্ছে মমতা ব্যানার্জির কাজ। মমতা ব্যানার্জি যে মানবিক, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা শুনলেন যে যেভাবে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার যে সমস্ত মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, তারা যেভাবে নিপীড়িত হচ্ছে, তারা যে প্রতিবাদে, এই কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে তিনি পথে হেঁটে প্রতিবাদ জানাতেন। তিনার কি দরকার? তিনি তো কেন্দ্রীয় সরকারকে প্রতিবাদ জানাতে পারে। আমিও জানিয়েছি আপনাদের হয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে, এটা চলবে না, এটাও ঠিক হচ্ছে না, আপনি আপনার রাজ্যগুলিকে আপনি জানান। কিন্তু আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিবাদ সরাসরি রাজপথে, কলকাতা রাজপথে হেঁটে তিনি প্রতিবাদ করছেন। কার জন্য? বাংলার মানুষের জন্য। তো কাজে আপনাকে আমাকে ভাবতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী যে তিনি মানবিক, তিনি মানুষের যে আবশ্যিক প্রয়োজন, সেই আবশ্যিক প্রয়োজনের কথা ভেবে তিনি যেমন খাদ্য সাথীর মাধ্যমে তিনি যেমন রেশন ব্যবস্থাটাকে ফ্রি রেখেছেন, যেন বাংলার মানুষের প্রতিটি বাড়িতে সে ফ্রি রেশন খাবারটা যেন পৌঁছে যায়, ঠিক তেমনটাই চিকিৎসায় যেন কেউ কষ্ট না পায়, বিনা চিকিৎসায় যেন কষ্ট না পায়, তার জন্য স্বাস্থ্যসাথীর মধ্যে আজকে রাজ্যের মধ্যে হোক আর রাজ্যের বাইরে গিয়ে হোক, তারও চিকিৎসা সুবিধা পাচ্ছে। এটা হচ্ছে মানবিক দিক। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষার দিকেও তিনি এক নয় একাধিক ভাবে তিনি বহু রকমভাবে মানুষকে, ছাত্রছাত্রীদেরকে সে সচেষ্ট করছেন যেন তারা উচ্চশিক্ষা লাভ করতে পারে। তো এই হচ্ছে মমতা ব্যানার্জির মানবিক দৃষ্টিকোণ। আর উল্টো দিকে কেন্দ্রে যে সরকার রয়েছে, তিনারা মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে কী করে ক্ষমতায় ধরে রাখা যায় তার প্রয়াস করে যাচ্ছে। কাজে আপনাদেরকে আমাদেরকে খুব ভাবার সময় এসেছে। আমাদেরকে আগামী দিনেও আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2021 সালে, তার প্রতিশ্রুতির সবটাই কিন্তু তিনি পালন করেছে। আমরা ভাবতে পারি আজকে সময় নেই, আমার মা বোনেরা বাড়ির কাজের জন্য তাড়াহুড়ো করছেন, নিশ্চিতভাবে সময় আসছে, আমি ইনশাল্লাহ আসবো, আপনাদের কথা দিচ্ছি, আমি সেদিন সবিস্তার বলবো। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন
যে যা 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 প্রতিশ্রুতি দিয়েছে তা করছে। আজকে আমাদের রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো অন্য রাজ্য অনুকরণ করছে, তার কপি করছে, তাদের রাজ্যে সেটাকে অ্যাপ্লাই করছে। তো ভাবো, মমতা ব্যানার্জি যেটা আজকের দিনে ভাবছে, অন্য রাজ্য সেটা অনেক পরে। এই হচ্ছে মানবিক দিক। আমরা একটা সময় খুব মনে পড়ে যে মায়ের আঁচলের ধরে আমরা পয়সা চাইতাম, মা স্কুল যাবো, কিছু পয়সা দাও। মা কখনো কখনো বিরক্ত হয়ে যাও, তোর আব্বার কাছে যাও। তখন আমরা আব্বার কাছে যেতাম, আব্বার কাছে, আব্বা কি বলছো বলো, বলে কিছু পয়সা চাইছিলাম, স্কুল যাব। আব্বা জিজ্ঞেস করছেন কি খেয়েছো, আমি ভাত খেয়েছি। এসে কি খাও, ভাত খাই। বলে খেয়ে যাচ্ছ আবার এসে খাও, তো পয়সার কি দরকার, যাও। কিন্তু মা যে তার কোমল হৃদয়, সে কোমল হৃদয় তিনি কিন্তু থাকতে পারেন না। তিনি 10টা পয়সা কিন্তু আঁচল থেকে বের করে আমাকে দিতেন, আমার ছেলেও যেন চা খায় আর কি, সে চা খাবে বলে পয়সা চাইছে। আব্বা চাইল অনুশাসন, আর মা তার কোমল হৃদয় থেকে সে পয়সাটা দিল। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার আপনার সন্তানকে, আপনার নাতি পোতাকে তো আপনি তো কিছু করতে দিতে পারবেন। আপনাকে তো অপেক্ষা করতে হবে না যে না আমি আমার স্বামীর কাছে কি আমার বাবার কাছে আর কার কাছ থেকে নিতে হবে। তো মমতা ব্যানার্জি কত মানবিক দিক, তিনি কত দূরদৃষ্টি, কত দূর ভেবে সে কাজগুলো করেন। আজকে পাশে আমাদের নূরপুর আছে, এই লোকসভা ভোটে আমি আর আমাদের মন্ত্রী সাহেব আমরা প্রচারে গেছি। তো আমাদের এক কর্মীর বাড়িতে গিয়েছি, তো তিনি মানে কোনো দুষ্কৃতের হাতে তিনি আহত হয়েছিলেন, তো ওনাকে দেখতে গেছি। তিনি বিছানায় পড়ে পড়ে বলছেন, জানেন মন্ত্রী সাহেব, আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি কন্যাশ্রী আর রূপশ্রী টাকা। 2 মেয়ে আমরা টাকা পেয়েছি, টাকা পেয়ে তাই সেই টাকাতে আমি বিয়ে দিয়েছি। তো এই ভাবনাটা ভাবুন তো, যে বাবা মার ভাবনা মমতা ব্যানার্জি ভাবছে কে তার আমার বাংলার মেয়েদের কিভাবে বিয়ে হবে সে কথা ভেবে সে কন্যাশ্রী রূপশ্রী করেছে। তো এই হচ্ছে মমতা ব্যানার্জির মানবিক দিক। আর একদিকে বামফ্রন্ট সরকার যে ছিল 34 বছর, আপনারা শুনেছেন যে কিভাবে তারা মারকাট করে ভোট করত। আমি ছোটবেলায় শুনতাম লালখান দিয়ার যাওয়া যাবে না, কেউ যায় না। তো আজকে কত সুন্দর রাস্তাঘাট থেকে, বাড়িঘর থেকে, বাজার থেকে, আপনার ইলেকট্রিক লাইন থেকে। একটা সময় আমরা 79, 80, 81-তে যখন আমি কলকাতায় কলেজে পড়তাম, তখন আমি শনিবার খুঁজতাম কখন শনিবার আসবে, যে শনিবার রবিবারটা আমি ভালোভাবে ঘুমাবো, ইলেকট্রিক লাইনটা পাবো। ইলেকট্রিক লাইনটা বলে ফ্যানটা চলবে, তখন আমি তো ঘুমোতে পারবো। তখন আমাদের জ্যোতি বসু ছিলেন তখন বিদ্যুৎ মন্ত্রী, তখন তিনার সময় এত লোডশেডিং, যে লোডশেডিংয়ে শিল্প কলকারখানা সব একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, অফিসেও একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। তো তার জন্য আমি খুঁজতাম যে কবে শনিবার আসবে, যে আমি শনিবার রাতটা বা রবিবারটা ঘুমোতে পারবো। এই ছিল। আজকের দিনে আমাদের সাগরদিঘিতে PDCL-এ আর কয়েকদিন পরে হয়তো আমাদের মুখ্যমন্ত্রীও আসতে পারেন। তার রাজ্যের মধ্যে সব থেকে মানে বেশি উৎপাদন বিদ্যুৎ আমাদের সাগরদিঘি প্ল্যান্টে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার বদান্যতায় হচ্ছে। সেটা উদ্বোধনে আসবে না। আমাদের মন্ত্রী আকুরুজ্জামান সাহেব কয়েকদিন আগে ভিজিটে গিয়েছিলেন, তিনি দেখে এসেছেন, ওখানটা পর্যালোচনা করেছেন যে মুখ্যমন্ত্রী আসবে উদ্বোধনে, তো কী অবস্থায় দাঁড়িয়ে আছে বা কী অবস্থা কত দূরে গিয়েছে সেটাকে দেখো। আজকে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিক লাইন পৌঁছেছে। আজকে আমাদের কাছে বিদ্যুৎ সারপ্লাস হচ্ছে, যেন শিল্প কলকারখানার কোনো বিদ্যুতের ঘাটতি না থাকে। সেটা কিন্তু মমতা ব্যানার্জির একমাত্র ভাবনা, যে ভাবনা ভেবে রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে বাংলা মানুষের উন্নয়ন সবটাই তিনি করছেন। এবং কেন্দ্রের যে সরকার যা রয়েছে, তারা সেই
বিভাজনের যে রাজনীতি করে দিয়ে মানুষের কথা তারা না ভেবে তারা বিভাজনের রাজনীতির কথাটাই বেশি করে ভাবছে এবং কী করে ক্ষমতায় থাকা যায় সেই ভাবনাটাই ভাবছে। আর সিপিএম যেভাবে যা করে গেছে, আবার দেখা যাচ্ছে সিপিএমের সঙ্গে কংগ্রেস তারা দাদা ভাই হয়ে আবার জোট বাঁধছে। এই কংগ্রেসেরই পরিবারের লোক একটা সময় নবগ্রামে মূল্য কেটে নিয়েছে, ফুটবল খেলেছে, আর আজকে এই কংগ্রেসের লোক আবার সিপিএমের সঙ্গে বন্ধুত্ব করে জোট করতে যাচ্ছে। ভাবুন এরা কি করতে পারে। এটা নিশ্চিত আপনাদের আমাদের ভাবনার সময় এসেছে, এটা ভাবতে হবে যে যাদের অতীত এই ছিল আগামীতে কি করতে পারে। আমরা উন্নয়নকে ভালোবাসি, উন্নয়নকে অগ্রাধিকার দেব, উন্নয়ন যেন আগামী দিনে অব্যাহত থাকে। মমতা ব্যানার্জি সেটা হচ্ছে আমাদের উন্নয়নের কাণ্ডারি। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে, মমতা ব্যানার্জির আশীর্বাদ আমাদেরকে নিতে হবে এবং উন্নয়নটাকে অব্যাহত রাখতে হবে। আমি বক্তব্য শেষ করছি, আপনারা অনেক সময় দিয়েছেন, আবারও আসবো আপনাদের কাছে, এসে অনেকটা সময় নেব, গল্প করব, মন্ত্রী সাহেবকে বলবো একদিন একটা ডেট করে আর কি। আর আপনাদের প্রধান সাহেবা আমাকে একটা দরখাস্ত দিয়েছেন, আশা করি দরখাস্তটা ওনার কাজে আসবে। সেকেন্দার মা বোনেদের জন্য তিনি একটা অ্যাম্বুলেন্সের আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আমি আশা করছি মন্ত্রী সাহেবকে নিয়ে সেটা আমরা আশা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।